খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন হাসিনা। যদি কতটা ভালো হয় জানি না, আল্লাহ আমরা সেই দিনটি বাংলাদেশে দেখতে পারব। এই সময় আমরা সবাই মিলেমিশে শান্তি এবং ভ্রাতৃত্বের সঙ্গে থাকতে পারি। আপনারা সবাই ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশি চিকিৎসকদের আগমন কিন্তু বাড়ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দর্শক না, উনি তো আমি এসেছি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইঞ্জিনিয়ার কবি সূচনা। যুক্তরাজ্য থেকে যে দুজন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন তারা আলোচনা করেছেন মেডিকেল বোর্ডের সাথে। আলোচনার পর ডাক্তাররা নতুন করে কিছু জানিয়েছেন কিনা। খালেদা জিয়ার অসুস্থর জন্য দেশে ফিরছে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাতেই দেশে ফিরছে তারেক রহমান। খালেদা জিয়ার অবস্থা আগের থেকেও খুবই ভয়াবহ। আজ রাত পার হবে কিনা তা নিয়ে সন্দেহ করছে চিকিৎসকরা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ। জনাব তারেক রহমান দেশে ফিরছেন। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও। অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ বা অসুস্থ, হাঁটতে চলতে উঠতে বসতে অসুবিধা, যেটুকু আমার ক্ষমতা আছে সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি। গোপনে খালেদা জিয়াকে দেখে গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশংসায় ভাসছে আওয়ামী লীগ। রাতের ফ্লাইটে দেশে ফিরে সেনাপ্রধানের হাতে গ্রেফতার হলেন তারেক রহমান। তাহলে কি দেশ আবারও আওয়ামী লীগের দখলে চলে যাবে নাকি সেনাপ্রধানের হাতে? আপনারা কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করে থাকবো, আপনি যদি এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। তাহলে চলুন এই বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলেছে আগে সেই ভিডিওটা দেখে নেব, তারপরেই কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন কথা না বেরিয়ে একের পর এক ভিডিওগুলি দেখতে থাকে। রিট আবেদনটি কার ইঙ্গিতে হয়েছে, কিভাবে যেই ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং, আইন উপদেষ্টা বারবার সে কথা বলছেন, সেই অবস্থায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গিয়ে এরকম একটা রিট নির্বাচনের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে যে করে বসলেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষভাবে সেই সময়ে যে দলটি নির্বাচনের জন্য সবচেয়ে অধীর, সবচেয়ে অস্থির, বিএনপি ছত্রভঙ্গ অবস্থায় আছে, মানসিকভাবে বিপর্যস্ত। নেত্রী খালেদা জিয়া রোগশয্যায় হাসপাতালে, তিনি ফিরবেন, সুস্থ হয়ে ফিরবেন কিনা, কিভাবে ফিরবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা নাই। তারেক রহমান দেশে আসবেন কিনা নিশ্চয়তা নাই। সে সময়ে এমন একটা ঘটনা আদালতের ভেতর ঘটিয়ে ফেলা হলো। বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই হবে এমন একটা ধারণা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে যেতে থাকলেও তলে তলে বা পর্দার আড়ালে নানা রকম এমন সব ঘটনা ঘটছে, বা বিশেষ করে আদালতে এমন সব প্রক্রিয়া চলমানাধীন আছে যে বলাই যেতে পারে, একরকম নিশ্চিতভাবেই ধারণা করা যেতে পারে, নির্বাচন কমিশন যে বলছে যে তারা 7 থেকে 11 তারিখের মধ্যে তফসিল দিয়ে দেবে, সেটা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকেও সেনাবাহিনীর এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে বাংলাদেশে এক উৎসব মুখর পরিবেশে ঐতিহাসিক একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে সেনাবাহিনীকেও ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এবং নির্বাচন কমিশনার সূত্রে এই কদিন ধরেই বলে আসা হচ্ছে যে 7 থেকে 11 তারিখের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা হয়ে যাবে। অথচ আদালতে আজকেই একটা এমন ঘটনা ঘটেছে যে এই ঘটনা অন্য কারো ইঙ্গিত ছাড়া স্বতঃপ্রণোদিতভাবে ঘটে গেছে, সেটা ভাববার কোনো কারণ নাই, সন্দেহ করবার ব্যাপক অবকাশ আছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে একটা রিট করা হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বলা হয়েছে এই রিট আবেদনে যে এই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো কার্যক্রম বহাল না রাখা হয়, সকল কার্যক্রম স্থগিত করা হয়। এই নির্বাচন প্রক্রিয়ার, ফেব্রুয়ারির নির্বাচন প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিট করেছে বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল। পত্রিকার পাতায় পড়ে যাচ্ছি, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। মানে সারা বাংলাদেশের মানুষের মনোযোগ, মানে সপ্তাহ হয়ে যাচ্ছে ক্রমাগতভাবে সংবাদ মাধ্যমের শিরোনামে একমাত্র বিষয়বস্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থা, খালেদা জিয়া নিজে কি এবং তার পুত্র তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, এসব বিষয়াদি। মানুষের মনোযোগ যখন সেদিকে নিবদ্ধ, এভারকেয়ার হাসপাতালে নিবদ্ধ, কি ঘটছে এই নিয়ে গুঞ্জনে যখন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ভরপুর, তখন আদালতে গিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করে বসেছেন বাংলাদেশ কংগ্রেস নামের এক দলের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। দেখেন এই কংগ্রেস দলটা কি, সেটা যখন একটু অনুসন্ধান করতে গেলাম তখন দেখলাম 2013 সালে উইকিপিডিয়া অনুযায়ী যে 2013 সালে বিএনপি জামায়াতের যখন সহিংসতা চলছিল তখন এই দলটি গঠিত হয়েছিল, এবং এরপর 2019 সালে দলটি নিবন্ধন পায় এবং ডাব মার্কা হচ্ছে তাদের মার্কা। এবং দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময়ে উপনির্বাচনে অংশ নিয়েছে। 2019-এর বগুড়ায় উপনির্বাচন করেছে, 2020 সালে ঢাকা 10, ঢাকা 5, ঢাকা
18 সিলেট এসব জায়গায় উপনির্বাচন করেছে, মানে ভোট কিছুই পায়নি তেমন, সবই 0.5 0.3% এমন। কিন্তু এমন একটি দল যারা কিনা উপনির্বাচনে অংশ নেয় আর 2014 নির্বাচনের আগে জন্ম, দেখেন এই ভুইফোর দলগুলো, মানে এই নতুন নামের বিচিত্র নামের সব দলগুলো গঠিতই হয় সাধারণভাবে কোনো একটি পক্ষের প্রচেষ্টায় যাতে রাজনীতিকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো যায়, প্রয়োজনে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো যায়, মানে ওই যে 2018, 19, 20-এর উপনির্বাচনে গিয়ে অংশ নেওয়ার জন্য যাতে দল পাওয়া যায়, মানে নির্বাচনটা যাতে প্রতিদ্বন্দ্বিতাবিহীন না হয়ে পড়ে, সেসবের কারণে এসব দল সৃষ্টি করা হয়। আর এই দলটিকে সৃষ্টি করা হয়েছিল, এখানে লেখাই আছে উইকিপিডিয়ায়, যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একদল আইনজীবী নিয়ে এই কংগ্রেস দলটি গঠিত হয়েছিল। এখন প্রশ্ন তো করতেই হয়, কারা, কাদের ইঙ্গিতে, কেন এই দলটির একজন নেতা তার মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলামকে এখন ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর টাস্ক দিয়ে, দায়িত্ব দিয়ে কেউ একজন এ বিষয়ে একটা রিট করতে বললেন? শুধু কি আদালতে রিট চলছে সেটাই একটা সমস্যা? দেখেন, তিনি রিটের যে গ্রাউন্ড সেট করেছেন, রিটের বিষয়ে তিনি বলেছেন যে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক এবং মানে ডিসি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা যে আনতে চেয়ে এই রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন করা হয়েছে। এখন এই যে ডিসি, ইউএনও যারাই নির্বাচনী দায়িত্ব পালন করেন এবং তাদের সকলকেই সন্দেহ করার সুযোগ আছে, নির্বাহী বিভাগ নির্বাচনের সাথে সংযুক্ত হয়ে যাওয়ার ফলেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, এই বিষয়টি তো এই সরকারের আমলে একরকমের প্রতিষ্ঠা পেয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচন কমিশনকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে গত 3টা নির্বাচনে যারা যারা অংশ নিয়েছে, 2014, 18 এবং 2024-এর নির্বাচনে সরকারের যেসব কর্মকর্তাদের ন্যূনতম ভূমিকা ছিল তাদের কাউকেও যাতে এই 2026-এ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তাতে কোনো রকম দায়িত্ব না দেওয়া হয়। তখনই কিন্তু প্রশাসনের কর্মকর্তারা, অবসরপ্রাপ্ত এবং বর্তমান কর্মকর্তারা বলেছিলেন যে রাজনৈতিক সরকার যেভাবে নির্দেশনা দেয়, যে সরকার যেভাবে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী তো নির্বাহী বিভাগের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন, কাজেই ঢালাও অভিযোগ করা ঠিক হচ্ছে কিনা। এমনকি অভিজ্ঞ জনেরা, এমনকি নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তরফেও বলা হয়েছিল যে প্রায় 43,000 কেন্দ্রে লক্ষাধিক কর্মকর্তা কাজ করেন একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য, তাতে ওই 3 নির্বাচনে কোনো ভূমিকাই ছিল না এমন প্রত্যেক ব্যক্তিকেই শুধুমাত্র সংযুক্ত করা সম্ভব কিনা। এসব বিতর্ক উঠিয়ে এই যে নির্বাহী বিভাগের দায়িত্বে, আসলেই তো নির্বাচনটি যদি এবারও নির্বাহী বিভাগের অধীনে অনুষ্ঠিত হয়, রিটার্নিং কর্মকর্তা যদি সেই ডিসি, এসপি থাকেন, তাহলে কি করে নির্বাচনটা ভালো হবে? সেই ডিসি, ইউএনওই থাকেন, সেই প্রশ্নটাই কিন্তু তুলেছেন এই অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। এবং এর পরিপ্রেক্ষিতে দেখেন, নভেম্বর মাসেও, আগস্টের পর থেকে বহুবার ডিসি বদলির ঘটনা ঘটেছে, এই নভেম্বরেও 50টি জেলার ডিসি পরিবর্তনের ঘটনা ঘটেছে। এবং সংবাদ মাধ্যমগুলোই খবর দিচ্ছে সরকার ব্যাপক পরিমাণে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে কর্মকর্তাদের বাছাই করতে যে এদের সাথে কোনোভাবে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে কিনা। কিন্তু তারপরেও এই যে জামায়াতে ইসলামের পক্ষের কর্মকর্তা কারা, বিএনপির পক্ষের কর্মকর্তা কারা, কতজন ডিসি কোন দলের হলেন, এই নিয়ে আবার 2 বড় দলের মধ্যে কোন দল আছে, কারণ মানে এই নিয়ে তো অভিযোগ করতে একেবারে প্রধান উপদেষ্টার সঙ্গেও তারা দেখাও করেছিলেন। আর মনে তো আছেই আপনাদের যে চট্টগ্রামের মতো লোভনীয় ডিসির পদ নিয়ে রীতিমতো মানে জনপ্রশাসন সচিবের চাকরি গেল আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কার ক্যান্ডিডেট পাস করবেন, মানে ওইখানে ডিসি হবেন, এই নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ মীমাংসাও কিন্তু প্রধান উপদেষ্টাকে করতে হয়েছিল। তার মানে এই বিষয়টা এতটাই স্পর্শকাতর, এমন একটা বিষয়ে রিট আবেদন করেছেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। কে তার পেছনে? যারা এই বিতর্কটা, যা নিয়ে বিতর্ক এবং সন্দেহ আছে, জামায়াত ইসলামী নিয়মিতভাবেই বলেন যে জামায়াত ইসলামীর এক নেতা শাহজাহান চৌধুরী কদিন আগে তিনি জনসমাবেশে, মানে তার দলীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময় বলেছেন যে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে একেবারে তাদের অধীনস্থ করতে হবে, না হলে নির্বাচনে জেতা যাবে না। যা নিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে শুরু করে নানা পক্ষে সমালোচনা হয়েছে বটে, কিন্তু জামায়াতে ইসলামীর তরফে তো এই অভিযোগও আছে যে বিএনপি সব নিয়ে নিয়েছে পদ, আর বিএনপি বলে আসছে জামায়াতে ইসলামী নিয়ে নিয়েছে, মানে জানিয়ে কোন দল আছে এমন একটা বিষয়েই কিন্তু তিনি রিট আবেদন করে ফেললেন। এখন এই রিট আবেদনটি কার ইঙ্গিতে হয়েছে, কিভাবে যেই ফেব্রুয়ারির নির্বাচন কোনো শক্তি ঠেকাতে পারবে না বলে ঘোষণা দিচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং, আইন উপদেষ্টা বারবার সে কথা বলছেন, সেই অবস্থায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গিয়ে এরকম একটা রিট নির্বাচনের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে যে করে বসলেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষভাবে সেই সময়ে যে দলটি নির্বাচনের জন্য সবচেয়ে অধীর, সবচেয়ে অস্থির, বিএনপি ছত্রভঙ্গ অবস্থায় আছে, মানসিকভাবে বিপর্যস্ত, নেত্রী খালেদা জিয়া রোগশয্যায় হাসপাতালে, তিনি ফিরবেন, সুস্থ হয়ে ফিরবেন কিনা, কিভাবে ফিরবেন তা নিয়ে কোনো নিশ্চয়তা নাই, তারেক রহমান দেশে আসবেন কিনা নিশ্চয়তা নাই। সে সময়ে
এমন একটা ঘটনা আদালতের ভেতর ঘটিয়ে ফেলা হলো। কিন্তু শুধু কি এই রিটের কারণে এই তফসিল ঘোষণা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হলো? মনে রাখতে হবে সীমানা নির্ধারণী যে মামলাগুলো চলছে, অন্তত 30টি মামলা নির্বাচনী সীমানা নির্ধারণের এখনো আদালতে চলছে। কাজেই এইসব সীমানা নিয়ে মামলা থাকলে তফসিল ঘোষণায় যে প্রভাব পড়তে পারে সেটা কিন্তু নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এই কদিন আগেও সংবাদ মাধ্যমের সামনেও বলে ফেলেছেন। মনে আছে যে নির্বাচনের সীমানা নির্ধারণ নিয়ে সে কি প্রথম শুনানি যখন নির্বাচন কমিশনে শুরু হলো রুমিন ফারহানার এলাকায়, তিনি অবশ্য এখন মনোনয়ন পান নাই, সেই এলাকায় সীমানা বদল হয়েছে সেটা নিয়ে শুনানিতে তিনি যোগ দিতে যাওয়ার পর তিনি বলে বসলেন যে বিএনপির কর্মীরাই এখন তার গায়ে হাত তুলছে, অন্যদিকে পরে বের হলো এনসিপির কর্মীরা আসলে তাকে লাঞ্ছিত করেছেন। সে কি অবস্থা, বিএনপি না এনসিপি কে কার গায়ে হাত তুলছে সেটা বোঝার কোনো উপায় ছিল না। ভাঙ্গায় মনে আছে, ভাঙ্গার সড়ক দিনের পর দিন অবরুদ্ধ করে রাখা হলো, কারণ ওই ফরিদপুরেও কয়েকটি সীমানা নির্ধারণ নিয়ে এমন দ্বন্দ্ব বিবাদ চরমে উঠেছিল। এরকম কিন্তু অনেক জায়গায় দিনের পর দিন রাস্তা সড়ক অবরোধ হয়েছে সীমানা বদলে যাওয়ার কারণে। কাজেই এই সীমানা নির্ধারণের মামলাও কিন্তু এখনো প্রাথমিকভাবেই নিষ্পত্তি হয় নাই। সেই নিষ্পত্তি যে যে এখন উচ্চ আদালতে হয়ে গেলেই সেটা নিয়ে আবারও আপিলে যাওয়া হবে না, সেটাও কিন্তু বলা যাচ্ছে না। বাগেরহাটের সংসদীয় 4টি আসন নিয়ে আপিলে যাবে কিনা কমিশন, এমন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফে, এবং তখন কমিশন বলেছেন যে সে সিদ্ধান্ত হবে আদালতের রায় হাতে পাওয়ার পর। শুধু প্রার্থীরাই যে আপিলে যেতে পারেন তাই না, নির্বাচন কমিশনও কিন্তু আপিলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে 30টি আসনে এখনো সীমানা নির্ধারণ হয় নাই, কি করে তফসিল ঘোষণা হবে 7 থেকে 11 তারিখের মধ্যে? আর তফসিল ঘোষণা যদি না হয় 7 থেকে 11 তারিখের মধ্যে, তাহলে কি করে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাবে বলুন? কাজেই আদালতে জোর তৎপরতা চালানো হচ্ছে। যখন জোর গলায় ডক্টর ইউনূসের পারিষদবর্গ বারবার বলছেন তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন করবেন, কেউ ঠেকাতে পারবেন না, তখন নানা পক্ষকে উস্কে দেওয়া হয়েছে নানা রকম প্রতিরোধ সৃষ্টির জন্য, যাতে তফসিল ঘোষণাটা পেছায়, তফসিল ঘোষণার পর পেছায় নির্বাচন। এবং মনে রাখবেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আবার শুষ্ক মৌসুমের আগে নির্বাচনের নাম যে মুখে আনা যাবে না, কোরবানির ঈদ, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা সহ নানাবিধ কারণে, সে নিয়ে তো অনেক আলাপ করেছি। কাজেই একদিকে খালেদা জিয়ার দিকে যখন আমাদের সকল মনোযোগ আর দৃষ্টি নিবদ্ধ, তখন খুব সক্রিয় হয়ে উঠেছে কোনো বিশেষ পক্ষ, সেদিকেও নজর রাখা জরুরি। নির্বাচনটা কি? দর্শক, এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে।